আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি সান্তাহার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এএসএম মাসুদুল হক স্যার বলতেছি। আজকে আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র বিষয়ের পঞ্চম অধ্যায়ের কর্মী সংস্থান বিষয়ে একটু আলোচনা করব। আজকের আলোচনায় কর্মী সংস্থান সম্পর্কে তোমাদের ধারণা আসবে। কর্মী সংস্থানের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ধারণা আসবে। কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, এই সমস্ত বিষয়ে তোমাদের ধারণা আসবে। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপগুলো সম্পর্কে ধারণা আসবে। সর্বোপরি কর্মী সংগ্রহের যে বিভিন্ন উৎস আছে, এই উৎস সম্পর্কে তোমাদের পরিষ্কার একটা ধারণা আসবে। প্রথমেই আসো আমরা একটু আলোচনা করি কর্মী সংস্থান কাকে বলে। সাধারণভাবে বলা যায় প্রতিষ্ঠানের জন্য কর্মী বা লোক নিয়োগ করাকেই কর্মী সংস্থান বলা হয়। একটু যদি বিশদে যাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সফল করার জন্য দক্ষ জনবল প্রয়োজন হয়। এই দক্ষ জনবল গড়ে তোলার জন্য কর্মী সংগ্রহ বা জোগাড় করা হয়। সেখান থেকে কর্মী নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীদের মধ্যে থেকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়াকে কর্মী সংগ্রহ বলা হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যদি কর্মী সংগ্রহ একটু আলোচনা করি, তাহলে দেখা যায় যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মী সংগ্রহ বিশদ একটা অর্থ বহন করে। যেমন কোনো প্রতিষ্ঠানের কর্মী প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলেও কত সংখ্যক কর্মী প্রয়োজন আছে, কর্মীরা কি দক্ষ হবে নাকি আধা দক্ষ হবে নাকি দক্ষ কোনো মতেই না, অর্থাৎ কোন ধরনের কর্মী প্রয়োজন আছে। আবার কর্মী প্রাপ্যতার উৎসগুলো আমি অভ্যন্তরীণ উৎস থেকে কালেকশন করব নাকি বাহ্যিক উৎস থেকে কালেকশন করব। আবার কাঙ্ক্ষিত যোগ্য কর্মী কিংবা বাছাইকৃত প্রার্থীদেরকে আমরা প্রশিক্ষণ উন্নয়ন দিব কিনা, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। আসলে কর্মী সংস্থান বলতে বোঝায় প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ থেকে শুরু করে সর্বোপরি সেই কর্মীর সার্বিক উন্নয়ন, অর্থাৎ তার দক্ষতা, তার উন্নয়ন, প্রশিক্ষণ, সমস্ত কিছুই কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত হয়। আমরা এখন দেখব যে কর্মী সংস্থানের পদক্ষেপগুলো কী কী। কর্মী সংস্থানের পদক্ষেপগুলো যদি ছোট্ট করে দেখি, প্রথমে আসতেছে কর্মী সংস্থানের পদক্ষেপগুলো। 1 নম্বর আসতেছে আমাদের কর্মী সংগ্রহ, 2 নম্বর আসতেছে কর্মী নির্বাচন ও স্থাপন, 3 নম্বর আসতেছে প্রশিক্ষণ। 1 নম্বর কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহকে আমরা প্রথমেই বলতেছি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা উপবিভাগে কতজন কর্মী প্রয়োজন, এই বিষয়ে প্রত্যেকটা জায়গা থেকেই রিকুইজিশন নিতে হবে। অর্থাৎ কোন বিভাগ কোন উপবিভাগে কতগুলো কর্মী প্রয়োজন, লোকবল প্রয়োজন, কী ধরনের প্রয়োজন, তাদের সংখ্যা কত দিনের মধ্যে, মোটামুটি কত দিনের মধ্যে প্রয়োজন, এই সমস্ত কিছু রিকুইজিশন বা চাহিদাপত্র আমরা প্রথমে নিয়ে নিই। তারপর কী ধরনের কর্মী প্রয়োজন তাদের মান বিবেচনা করি। অর্থাৎ কর্মীগুলো কি খুব হাইলি এডুকেটেড দরকার, হাইলি এক্সপেরিয়েন্স দরকার, নাকি বিশেষজ্ঞ কর্মী দরকার, এই সমস্ত বিবেচনায় কর্মীর উৎস নির্ধারণ করা হয়। অতঃপর উৎস অনুযায়ী বিজ্ঞপ্তি
দেওয়া হয়। যেমন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে, কিংবা বিশ্ববিদ্যালয়ের গেটে, কিংবা ইন্টারনেটে অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে, কিংবা সংবাদপত্রে, অর্থাৎ কর্মপ্রত্যাশী ব্যক্তিদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার যাবতীয় কর্মপ্রচেষ্টাকে আমরা বলতেছি কর্মী সংগ্রহ। অর্থাৎ যে চাকরি খুঁজতেছে কিংবা চাকরি প্রার্থী, তাকে আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানাই দিয়ে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে তাকে যে দরকার, এই সমস্ত তথ্যগুলো জানাই দিয়ে আমরা তাকে যে কোনোভাবেই হোক আমাদের এখানে দরখাস্ত করার বিভিন্ন উপায়ে তাকে আমরা এখানে আনার চেষ্টা করব, দরখাস্ত করার জন্য উৎসাহ প্রদান করব। এবার কর্মীরা যখন দরখাস্ত সব করে ফেললো, অর্থাৎ তারা চাকরি প্রত্যাশী, এই চাকরি প্রত্যাশী কর্মীদের মধ্যে থেকেই আমরা কর্মী নির্বাচনে চলে আসবো। এইটা কর্মী সংগ্রহ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। এটা কর্মী নির্বাচন। সংগৃহীত কর্মীদের মধ্যে থেকে, অর্থাৎ চাকরি প্রত্যাশীদের মধ্যে থেকে অধিকতর যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগের জন্য ব্যবস্থা করা। প্রতিষ্ঠানের ভিতরে পদোন্নতির জন্য কর্মী বাছাই করাও কিন্তু আমাদের কর্মী নির্বাচনের অন্তর্ভুক্ত। শুধু কর্মী নির্বাচন যে আমরা প্রতিষ্ঠানের বাইরে থেকেই নিব তা না, কর্মী নির্বাচন আমরা প্রতিষ্ঠানের ভিতর থেকেও করতে পারি। কর্মী নির্বাচনে অসংখ্য কর্মীকে বাদ দেওয়া হয়, এই জন্য এটাকে আমরা বলতেছি এটা একটা নেতিবাচক কর্মপ্রক্রিয়া। হোয়ারাজ আমাদের প্রথমটা ছিল কর্মী সংগ্রহ, এটা কিন্তু একটা ইতিবাচক প্রক্রিয়া। যাই হোক, আমরা কর্মী সংগ্রহ সম্পর্কে একটু জানলাম, তারপর কর্মী নির্বাচন সম্পর্কে জানলাম। এবার তৃতীয় ধাপ, নিয়োগ ও স্থাপন। নিয়োগ অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট। নির্বাচিত কর্মীদেরকে স্থায়ীভাবে নিয়োগ দানের জন্য দক্ষতা যাচাই করা, দক্ষতা উন্নয়ন করা, এর জন্য সময় দান, অস্থায়ীভাবে নিয়োগ দান, এসব কার্যক্রমকে কর্মী নিয়োগ বলা হয়। অর্থাৎ কর্মী নিয়োগটা কি? আমি যে কর্মী নির্বাচন করেছি, সেই নির্বাচিত কর্মীদের মধ্যে থেকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে উক্ত কর্মীর দক্ষতা যাচাই, উক্ত কর্মীর দক্ষতা উন্নয়নের জন্য তাকে সময় দেওয়া, অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া, এই সমস্ত কার্যক্রমকে কর্মী নিয়োগ বলা হচ্ছে। নির্বাচিত কর্মীদেরকে 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যদি তারা এর ভিতরে দক্ষতা প্রমাণ করতে না পারে, তাহলে তাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া হয় না, অথবা তাদের জন্য অস্থায়ী সময়টা বৃদ্ধি করা হয়। অথবা ম্যানেজমেন্ট যদি মনে করে, তাহলে উক্ত কর্মীর পদ স্থানান্তর করে, অর্থাৎ তাকে অন্য পদে দিয়ে দেয়। আবার ম্যানেজমেন্ট যদি মনে করে, তাহলে তাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতার উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হয়। এত কিছুর পরও যদি কর্মীর উন্নয়ন না হয়, তাহলে তাকে বরখাস্ত করা হতে পারে বা তাকে ফাইনালি নিয়োগ দেওয়া হয় না। আমরা বলতে পারি যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে অস্থায়ী নিয়োগ দান, স্থায়ীভাবে নিয়োগ দানের উদ্দেশ্যে দক্ষতা যাচাই, দক্ষতা বৃদ্ধিকরণ, উন্নয়নের জন্য সময় বরাদ্দকরণ এবং প্রয়োজনে পদ পরিবর্তন, সকল কিছুই কর্মী
নিয়োগের মধ্যে পড়ে। আমরা আলোচনা করলাম কর্মী নিয়োগ। এর সঙ্গে একটু খেয়াল করো, আমরা কিন্তু আমাদের এই পয়েন্টের নাম ছিল কর্মী নিয়োগ এবং স্থাপনা, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট। আমরা তখন কর্মী নিয়োগ সম্পর্কে আলোচনা করলাম। এখন কর্মী স্থাপনা বা অ্যাপয়েন্টমেন্ট, এই ব্যাপারটা কেমন? এটা হচ্ছে সাধারণত বড় বড় প্রতিষ্ঠানে, বৃহদায়তন প্রতিষ্ঠান যেগুলো আছে, অর্থাৎ লার্জ স্কেল যেগুলো প্রতিষ্ঠান আছে যেখানে হিউজ ইনভেস্টমেন্ট, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় একই মানের অনেক কর্মী একসাথে কিন্তু নিয়োগ দেওয়া হয়। এসব ক্ষেত্রে যে কর্মী যে ধরনের কাজের জন্য উপযুক্ত বা ভালো, একটু খেয়াল করো, যে কর্মী যে ধরনের কাজের জন্য উপযুক্ত বা ভালো, তাকে সেই ধরনের পদে বা কাজে নিয়োগ করা হয়। অর্থাৎ উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত বা যথাযথ কাজে নিয়োগ দেওয়া হয়, যাতে করে কর্মী তার বেস্ট আউটপুটটাই দিতে পারে। এই পদ্ধতিকে বলা হয় প্লেসমেন্ট অফ এমপ্লয়ি বা কর্মী স্থাপনা। কর্মী স্থাপনা অর্থাৎ এটি কিন্তু সাধারণত ছোট প্রতিষ্ঠান কিংবা সাধারণ মানের কোনো প্রতিষ্ঠানে দেখা দেয় না। এটা সাধারণত অনেক বড় বড় প্রতিষ্ঠানে দেখা দেয়। এটাকে আমরা বলতেছি স্থাপনা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ম্যানকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে বসানোর চেষ্টা করি, এটাকে আমরা বলতেছি কর্মী স্থাপনা। এরপর আসি আমরা প্রশিক্ষণ বা ট্রেনিং। প্রশিক্ষণ বা ট্রেনিং সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। আমরা জানি প্রশিক্ষণ বা ট্রেনিং হচ্ছিল যে জিনিসটা হাতে কলমে শেখানো হয়, যোগ্যতা এবং দক্ষতার উন্নয়ন ঘটানো হয় কর্মীর, যে পদ্ধতিতে তাকে আমরা বলতেছি প্রশিক্ষণ। হাতে কলমে শিক্ষার সঙ্গে হাতে কলমে ব্যবহারিক জ্ঞান সহ যে জ্ঞান দেওয়া হয়, উন্নয়ন ঘটানো হয় কর্মী, তাকে আমরা বলতেছি প্রশিক্ষণ। এখানে কর্মীর মেধা বিকাশ বা বর্তমান কাজের ব্যাপারে বিশেষভাবে অবহিতকরণ করা হয়, যাতে করে তার কাজে আগ্রহ বৃদ্ধি পায়, মনোটোনাস ফিল না করে, তার উন্নয়ন ঘটে, তার দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। সমস্ত কিছু মিলেই অর্থাৎ শিক্ষা প্রদান করা হয় কর্মীকে, তার কাজের বিষয়ে, তার দায়িত্বের বিষয়ে, তার যোগ্যতার, তার দক্ষতার উন্নয়ন ঘটানো হয়। এই সমস্ত কিছু আসলে বলা হচ্ছে আমাদের কর্মী প্রশিক্ষণ বা ট্রেনিং। আমরা এতক্ষণ আলোচনা করলাম চারটে বিষয়ে আলোচনা করলাম আমরা যদি আরেকটু যদি আমরা ব্যাকে যাই, একটু যদি আমরা চিন্তা করি, আমরা বলতেছি যে কর্মী সংস্থান এর পদক্ষেপগুলো প্রথমত কর্মী সংগ্রহ, 2 নম্বর কর্মী নির্বাচন, 3 নম্বর কর্মী নিয়োগ ও স্থাপনা, 4 নম্বর কর্মী প্রশিক্ষণ। কর্মী সংস্থানের এই পদক্ষেপ কিন্তু আমাদের 4টি। এরপরে আমরা একটু আলোচনা করব, এখানে একটা কথা বলে রাখা ভালো, একটু খেয়াল করো, সাধারণ প্রতিষ্ঠানগুলোতে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত থাকে প্রশিক্ষণ বা উন্নয়ন। অর্থাৎ আমরা যে 4 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, এটাকে আমরা বলতেছি প্রশিক্ষণ বা উন্নয়ন। এইটা সাধারণত সাধারণ প্রতিষ্ঠানগুলোতে কর্মী সংস্থানের ভিতরেই থাকে, অর্থাৎ কর্মী সংস্থানের 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা যেটা করলাম। কিন্তু মজার বিষয়, মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ হিসাবে যখন কর্মী সংস্থান আলোচনা করা হয়, সেক্ষেত্রে প্রশিক্ষণ এবং উন্নয়নকে পৃথক কাজ হিসাবে আলোকপাত করা হয়। একটু খেয়াল করো, যখন মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ হিসাবে কর্মী সংস্থানকে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ কর্মী সংস্থান যখন মানব সম্পদ ব্যবস্থাপনার আলোকে আলোচিত হয়, তখন প্রশিক্ষণ এবং উন্নয়নকে পৃথকভাবে
প্রশিক্ষণ এবং উন্নয়নকে অর্থাৎ কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপের মধ্যে ফেলানো হয় না। আমরা নেক্সট একটু আলোচনায় যাই। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপগুলি কী কী? কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আমাদের এখানে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আছে এখানে চাহিদাপত্র বা রিকুইজিশন সংগ্রহ, কর্মীর উৎস নির্ধারণ, বিজ্ঞপ্তি প্রদান, কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ। এখন আমরা একটু আলোচনা করি রিকুইজিশন বা চাহিদাপত্র সংগ্রহগুলো কী। প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা দায়িত্বশীল ব্যক্তি প্রথমেই কোন উপবিভাগে কতজন কর্মী প্রয়োজন তা জেনে নেয়। সম্ভাব্য কতজন কর্মী দরকার, কত দিনের মধ্যে দরকার, তার সংশ্লিষ্ট বিভাগ বা ব্যক্তি যাবতীয় তথ্য সংগ্রহ করেন। এটাকে আমরা বলতেছি কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। অর্থাৎ এক্ষেত্রে কর্মী নির্বাচনের তথ্য নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমি আবার একটু বলি, কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ অর্থাৎ এক্ষেত্রে কর্মী নির্বাচনের তথা কর্মী নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম যে পদক্ষেপ সেটা বলতেছি আমরা প্রথমেই আমরা চাহিদাপত্র সংগ্রহ করলাম, অর্থাৎ রিকুইজিশন নিয়ে নিলাম। এবার আমরা দেখব কর্মীর উৎস নির্ধারণ। আমরা প্রতিষ্ঠানের যে পরিমাণ কর্মী প্রয়োজন, যে ধরনের, যে মানের, যে লেভেলের কর্মীর প্রয়োজন, এটা কোথায় থেকে পাবো এই উৎস আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা বলতেছি সোর্স ডিটারমিনেশন। আমরা প্রথমেই জানি বিভিন্ন বিভাগ থেকে আমরা কর্মী চাহিদাপত্র বা রিকুইজিশন পত্র নিয়েছিলাম। এই রিকুইজিশন পত্র দেখে, কর্মী পদের ধরন দেখে সিদ্ধান্ত নিতে হয় কর্মী কোথায় থেকে আমরা সংগ্রহ করব, অর্থাৎ উৎস নির্ধারণ করব। এক্ষেত্রে কর্মীর সংখ্যা, তাদের দক্ষতা, তাদের বিশেষায়িত মান ইত্যাদি বিবেচনা করে, আবার প্রতিষ্ঠানে কর্মরত, দক্ষ, পদোন্নতি পাওয়ার যোগ্য ইত্যাদি অনেক কিছুই বিবেচনায় রেখে উৎস নির্ধারণ করা হয়। যেমন আমি বলি, প্রতিষ্ঠানে প্রমোশন পাওয়ার মতো কর্মী হয়তো অনেকেই আছে। সেক্ষেত্রে আমরা যদি সরাসরি কর্মী পাওয়ার উৎস যদি বাইরে থেকে নির্ধারণ করি, তাহলে প্রতিষ্ঠানে একটা অসন্তোষ চলে আসতে পারে। যারা প্রতিষ্ঠানের ভিতরে কর্মরত আছে, যারা পদোন্নতি পাওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে একটা অবিচার করা হতে পারে, তাদের ভিতরে কর্মে উৎসাহ হারায় ফেলতে পারে। এই জন্য আমরা যখন উৎস নির্ধারণ করব তখন খুব সাবধানে উৎস নির্ধারণ করব। আমার প্রতিষ্ঠানে কর্মরত কতজন ব্যক্তিকে প্রমোশন দেওয়া যেতে পারে, পদোন্নতি দেওয়া যেতে পারে, কতজনকে বাইরে থেকে নেওয়া যেতে পারে, এই সমস্ত কিছু বিবেচনা আসতে হবে। এখানে একজন দক্ষ নির্বাহী সমস্ত কিছু দেখাশোনা করেন। অতঃপর আমরা বিজ্ঞপ্তি প্রদান করি, নোটিশ সার্ভিং বা বিজ্ঞপ্তি প্রদান করি। যদি অভ্যন্তরীণ উৎস থেকে অর্থাৎ ইন্টারনাল সোর্স থেকে কর্মী সংগ্রহ করা হয়, তবে প্রতিষ্ঠানের নিজস্ব নোটিশ বোর্ডে জানানো হয়। যদি বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহ সিদ্ধান্ত হয়, তাহলে বড় প্রতিষ্ঠানগুলো পত্রিকা বা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বিজ্ঞাপন দিয়ে দেয়। চাকরির পদ, যোগ্যতা, সুযোগ সুবিধা, দরখাস্তের নিয়ম, সর্বশেষ তারিখ ইত্যাদি যাবতীয় তথ্য সম্বলিত বিজ্ঞাপন প্রচার করে থাকে। এই বিজ্ঞাপন দেখেই চাকরি প্রত্যাশীগণ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রদান করা হলো, এই বিজ্ঞপ্তি দেখেই উপযুক্ত লোক তারা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দরখাস্ত করে থাকে। আমরা তারপরে চলে যাই বিজ্ঞপ্তি প্রদান। এই বিজ্ঞপ্তি পরবর্তীতে আমরা বিভিন্নভাবে
যাচাই বাছাই করার পর অতঃপর প্রতিষ্ঠানে কর্মী বা ম্যান পাওয়ার নির্বাচন তথা নিয়োগ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা একটু মনোটোনাস হয়ে যাচ্ছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে, তারপরে বলি একটু ফলো করার চেষ্টা করো আমার এই ক্লাস নোট, পাশাপাশি তোমাদের যে হাতের কাছে যে বই পাও, যে কোনো বই নিবে, যে কোনো রাইটার, তুমি বইটা নিও, মূল বইটা নিবে, নিয়ে একটু আমার আলোচনার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করবা। যদি কোথাও কোনো বুঝতে না পারো তাহলে আমার এই ভিডিওর নিচে তোমরা দয়া করে কোনো কিছু চুপচাপ না থেকে দয়া করে তোমরা কমেন্ট করো, বারবার একই জিনিস বারবার জিজ্ঞেস করো, অথবা আমাকে তোমরা ফোনে জিজ্ঞেস করো, আমার মেসেঞ্জারে জিজ্ঞেস করো। তোমরা জানো মেসেঞ্জারের খরচ অত্যন্ত কম। মেসেঞ্জারে তোমরা আমাকে জিজ্ঞেস করো, তার আগে একটু আমাকে জানাই দিবা যে স্যার আপনি কখন ফ্রি আছেন, আমরা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমি তোমাদেরকে বোধহয় আরও ভালো করে তখন বলতে পারবো। এবার আমরা একটু আলোচনা করব, কোশ্চেন যদি এরকম হয় কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস আলোচনা করো। আমরা একটু কর্মী সংগ্রহের উৎসগুলো একটু আলোচনা করি। মজার কোশ্চেন, উত্তরটাও খুবই ইন্টারেস্টিং। এটা বাস্তব জীবনের সঙ্গে এত বেশি জড়িত। তুমি যখন কর্মী সংগ্রহের উৎস, তারপরে কীভাবে সংগ্রহ করা হয়, কোথা থেকে সংগ্রহ করা হয়, এগুলো যখন পড়বা দেখবা যে আসলে তো এগুলো খুবই বাস্তব, তখন তোমাকে খুবই ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং। কর্মী সংগ্রহের উৎস আমরা জানি ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন উৎপাদনের 4টে মূল উপকরণ। এর ভিতরে লেবার বা কর্মী প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মীগুলো আমরা কোথায় থেকে সংগ্রহ করতে পারি? কর্মী বা নির্বাহী বিভিন্ন স্তরে নিয়োগের জন্য কোথায় থেকে সংগ্রহ করতে পারি? আমরা সংগ্রহ করতে পারি বিভিন্ন উৎস থেকে। আমরা উৎসকে প্রথমত মোটামুটি 2 ভাগে ভাগ করছি। প্রথমটা বলতেছি অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্সেস। 2 নম্বরটা বলতেছি এক্সটার্নাল সোর্সেস বা বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। অভ্যন্তরীণ উৎস অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে কোনো মতোই নয়, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে, অর্থাৎ এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে সেখানে যারা কাজ করতেছে, এখান থেকেই অধিকতর উচ্চ পদে কিংবা ফাঁকা পদে কিংবা শূন্য পদে আমরা যখন নির্বাচিত করি কোনো কর্মীকে, তখন আমরা বলতেছি এটা আভ্যন্তরীণ উৎস। আভ্যন্তরীণ উৎসর প্রথম সোর্স হচ্ছে, আমাদের প্রথম উপায় হচ্ছে পদোন্নতি বা প্রমোশন। এখানে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্যে থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে কাঙ্ক্ষিত কর্মী সংগ্রহ করা হয়। অর্থাৎ আমার একজন এক্সপেরিয়েন্সড কর্মী দরকার, এক্সপেরিয়েন্সড একজন নির্বাহী দরকার, এক্সিকিউটিভ দরকার। আমরা দেখব কে এখানে, কার বেশি অভিজ্ঞতা আছে, কার বেশি যোগ্যতা আছে। এই যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদেরকে আমরা প্রথমে পদোন্নতি দিয়ে আমরা নিয়োগ দেব, অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করব। সাধারণত বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে নির্বাহী বা এক্সিকিউটিভ পর্যায়ে ম্যান পাওয়ার সংগ্রহে পদোন্নতিকে বিশেষভাবে বিবেচনা করা হয়। এটা অনেক বড় প্রতিষ্ঠানে। আমরা জানি যে কর্মী সংগ্রহ এটা কিন্তু একটা লেন্দি প্রসেস। এখানে অর্থ, সময়, বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। এগুলোকে আমরা পরিহার করার জন্য কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ প্রথম উৎস পদোন্নতি, প্রমোশন, এটা খুবই উপযুক্ত একটি বিষয়। এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভ লেভেলে যখন ম্যান পাওয়ার রিক্রুট করা হয়, তখন মূলত পদোন্নতিকেই তারা কাজে লাগায়। এতে করে প্রতিষ্ঠানে ভিতরে কোনো অসন্তোষ দেখা দেয় না। এর অনেক ডিমেরিটস আছে, কিন্তু ডিমেরিটসের চাইতে দেখা যায় মেরিটটাই হচ্ছে বেশি। অভ্যন্তরীণ উৎস আরেকটা আছে প্রতিষ্ঠানের কর্মীদের সুপারিশ করা, অর্থাৎ রেকমেন্ডেশন অফ দি এমপ্লয়ি অফ দি কোম্পানি। প্রতিষ্ঠানের কর্মীদের সুপারিশ এটা কেমন? প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন কর্মরত থাকে। আমরা জানি প্রতিষ্ঠানে যখন ম্যান পাওয়ার প্রয়োজন হয়, তখন এই সমস্ত কর্মীদেরকে জানানো হয় বিভিন্নভাবেই। তখন এই কর্মরত কর্মীরা
তাদের বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন তাদেরকে সুপারিশ করে এবং এই সুপারিশের ভিত্তিতে সুপারিশকৃত ব্যক্তিকে প্রতিষ্ঠানে রিক্রুট করা হয়, প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। আবার দক্ষ কর্মী, নির্বাহী নিয়োগও একই পদ্ধতি ব্যবহার করা হয়। যখন আধাদক্ষ বা অদক্ষ কর্মী নিয়োগ করা হয়, প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে দক্ষ করা হয়, তাদেরকে ট্রেন্ড আপ করা হয় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে। আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সোর্স থেকে যখন কর্মী সংগ্রহ করতেছি, কর্মী নিয়োগ দিচ্ছি, তখন আর একটা উৎস আছে এখানে। আমরা বলছি শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন বা সিবিএ বা এটা বলা হয় শ্রমিক ইউনিয়ন বা ক্যাপিটাল বার্গেনিং এজেন্ট। একটা প্রতিষ্ঠানে অনেকগুলো শ্রমিক সংঘ থাকে, কিন্তু শ্রমিক ইউনিয়ন থাকে একটা। এই শ্রমিক সংঘ বা শ্রমিক ইউনিয়ন অর্থাৎ ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘের অথবা শ্রমিক ইউনিয়নের, ট্রেড ইউনিয়ন বা সিবিএর সুপারিশের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত কোনো নির্বাহী নয়, আমি আবার বলতেছি, সাধারণত কোনো নির্বাহী নয়, শ্রমিক কর্মী কর্মচারী নিয়োগ পায়। নির্বাহীদেরকেও নিয়োগ দেওয়া যেতে পারে শ্রমিক সংঘ অথবা শ্রমিক ইউনিয়নের সুপারিশের ভিত্তিতে। এটা হলো আমাদের তিনটে অভ্যন্তরীণ উৎস। এবার যদি আমরা একটু আসি বাহ্যিক উৎস, সেটা কি? বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্সেস আমরা বলতেছি। কোনো প্রতিষ্ঠান তার প্রয়োজন মতে দক্ষ, আধা দক্ষ, পূর্ণ দক্ষ কর্মী বা নির্বাহী যে কোনো প্রকার ম্যান পাওয়ার যখন প্রতিষ্ঠান ব্যতীত অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে অন্য উৎস থেকে সংগ্রহ করা হয়, তখন সেই উৎসকে আমরা বলতেছি এক্সটার্নাল সোর্সেস। একটা হচ্ছে ইন্টারনাল সোর্সেস, একটা এক্সটার্নাল। এক্সটার্নাল অর্থাৎ আমার প্রতিষ্ঠানের মধ্যে থেকে কোনো মতেই নিব না, এটা আমি বাইরে থেকে নেব। এই বাহ্যিক উৎসগুলোর মধ্যে বেশ কয়েকটা আছে এবং বাহ্যিক উৎস অসংখ্য আছে। আমরা যেগুলো সাধারণত হয় সেগুলো আমরা আলোচনা করব। এক নম্বর বলতেছি বাহ্যিক উৎসর চাকরি সন্ধান, অর্থাৎ এমপ্লয়মেন্ট সার্চার, অর্থাৎ আমরা আরও যদি খাঁটি বাংলা ভাষায় বলি বেকার, তাই না? আনএমপ্লয়েড। এরকম অনেক চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য অনিমন্ত্রিতভাবে, অর্থাৎ প্রতিষ্ঠান কোনো সার্কুলার দেয় নাই, কিন্তু প্রতিষ্ঠানে এক জায়গায় তারা দরখাস্ত জমা দিয়ে চলে গেছে। আমরা বলছি চাকরির সন্ধানে জমা দিয়ে চলে গেছে। এখানে তারা যখন দরখাস্ত দেয় তখন তারা এইভাবে লিখে দেয়, বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম অথবা গোপন সূত্রে জানিতে পারিলাম আপনার এইখানে অমক পদে লোক নিয়োগ করা হইবে। এই ধরনের আমরা বলতেছি অনিমন্ত্রিতভাবে, অনিয়ন্ত্রিত না, অনিমন্ত্রিতভাবে আবেদনপত্র জমা দেয় এবং এই আবেদনপত্রগুলো ম্যানেজমেন্ট কিন্তু রেখে দেয়। প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়ার ঝামেলা, দীর্ঘসূত্রিতা ইত্যাদি পরিহার করার জন্য যখন নতুন কর্মীর প্রয়োজন হয়, তখন এই চাকরি সন্ধানী বা এমপ্লয়মেন্ট সার্চার এদের মধ্যে থেকে দরখাস্তগুলো সর্টিং করে নিয়ে, অর্থাৎ বাছাই করে নিয়ে হচ্ছিল নিয়োগ দেয়। এটাকে আমরা বলতেছি চাকরি সন্ধানী। 2 নম্বর একটা উপায় বলতেছি বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট। আমরা কম বেশি সবাই সঙ্গে পরিচিত। এটা শ্রমিক কর্মী নিয়োগের যে সমস্ত পদ্ধতি আছে তার ভিতরে সবচাইতে বেশি কার্যকর পদ্ধতি। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, যে আমার প্রতিষ্ঠানের লোক নেওয়া হইবে, 2 জন এক্সিকিউটিভ, 1 জন ফোরম্যান ইত্যাদি ইত্যাদি। এগুলো বিভিন্ন মাধ্যমে, যেমন কোম্পানির নোটিশ বোর্ড হতে পারে, প্রিন্টিং মিডিয়া অর্থাৎ সংবাদপত্র হতে পারে, রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, বিভিন্ন সাময়িকী, বিজ্ঞাপনী ফলক, নিয়ন সাইনেও হতে পারে, কোম্পানির নিজস্ব ওয়েবসাইট হতে পারে। আবার চাকরি প্রত্যাশীদের জন্য যে ওয়েবসাইট আছে
সেখানে হতে পারে চাকরি প্রত্যাশীদের জন্য যে যে পেপার আছে, তোমরা জানো BD jobs.com একটা ওয়েবসাইট আছে এরকম। এখানে প্রতিষ্ঠান যখন তাদের লোক লাগবে এখানে বিজ্ঞাপন দিয়ে দেয়। বিজ্ঞাপন দেওয়ার ফলে এখান থেকে অসংখ্য অ্যাপ্লিকেন্ট বা চাকরি প্রত্যাশীরা এখানে প্রতিষ্ঠানে দরখাস্ত করে। আরেকটা সিস্টেম আছে, আরেকটা পদ্ধতি আছে, শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনাল ইনস্টিটিউশন। বলে নেই, শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনাল ইনস্টিটিউশনের যিনি প্রধান আছেন ওনার পারমিশন নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষারত বা সদ্যপ্রাসকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে কর্মী সংগ্রহ করা যেতে পারে। এখানে কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বলে রাখা ভালো, এগুলো হতে পারে। বলে রাখা ভালো যে কর্তৃপক্ষের মাধ্যমে সবসময় এখানে কিন্তু উইদাউট নোটিশে যাওয়া যাবে না। অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যিনি প্রধান নির্বাহী থাকবেন, প্রধান কর্মকর্তা থাকবেন, তার পারমিশন নিয়ে যে স্যার আপনাদের এখানে আমাদের কিছু লোক দরকার, আমরা মনে করতেছি আপনাদের প্রতিষ্ঠানে এই ধরনের লোক কিছু আছে, আমরা এখান থেকে রিক্রুট করতে চাই, আপনি যদি পারমিশন দেন। প্রতিষ্ঠান প্রধান যখন পারমিশন দিবেন তখন সেই বিজ্ঞাপন আকারে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে কর্মী নিয়োগ করা যেতে পারে। এটা চমৎকার একটা পদ্ধতি। শিক্ষা প্রতিষ্ঠানে যে এখানে প্রচুর লোক সহজেই পাওয়া যায়। আরেকটা পদ্ধতি আছে বৃত্তিমূলক প্রতিষ্ঠান। বৃত্তিমূলক প্রতিষ্ঠান হচ্ছে একই, ওটা ছিল জেনারেল এডুকেশন, এখানে ছিল বৃত্তিমূলক বা ভোকেশনাল ইনস্টিটিউশন। বৃত্তিমূলক প্রতিষ্ঠানে ওখানেও প্রতিষ্ঠান প্রধানের পারমিশনেই এখান থেকে আমরা ম্যান পাওয়ার কালেকশন করতে পারি, লোক নিয়োগ করতে পারি। যখন প্রতিষ্ঠানে কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মীর প্রয়োজন হয়, কর্মী সংগ্রহ করার প্রয়োজন হয়, তখনই বৃত্তিমূলক প্রতিষ্ঠানে প্রধানের কাছে যাওয়া হয় এবং প্রপার ওয়েতে তার মাধ্যমে তার পারমিশন নিয়ে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। আরেকটা আছে গবেষণামূলক প্রতিষ্ঠান, অল দি সেম। রিসার্চ ইনস্টিটিউশন, এখানে সাধারণত নির্বাহী, উচ্চ যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন কর্মী যখন দরকার হয় তখন আমরা গবেষণামূলক প্রতিষ্ঠানে চলে যাই। ওই উক্ত প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবেন তার সঙ্গে আলোচনা করে আমরা নোটিশ বোর্ডে আমরা নোটিশ দিয়ে কর্মী সংগ্রহ করতে পারি। আরও একটা মাধ্যম থেকে, বাহ্যিক উৎসের আর একটা মাধ্যম থেকে আমরা কর্মী সংগ্রহ করতে পারি, সেটা হচ্ছে কর্মসংস্থান কমিশন বা চাকরি বিনিয়োগ কেন্দ্র। আমরা বলতেছি কর্মসংস্থান কমিশন, এমপ্লয়মেন্ট কমিশন অথবা চাকরি বিনিয়োগ কেন্দ্র, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কমিশন।